हेलो डियर स्टूडेंट, आज के रायन मार्टिनेर मॉडल क्वेश्चन सेट 8 पार्ट 2 शुरू करছি। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো এমসিকিউ নাম্বার 18 সেটা থেকে শুরু করছি। এমসিকিউ নাম্বার 18 সেটাতে কি বলেছে দেখো, একটি লিফট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে। লিফটটির মেঝে থেকে ছাদের উচ্চতা 3 মিটার। এর ছাদ থেকে 10 গ্রাম ভরের একটি পেরেক খুলে পড়ে গেল। পেরেকটি লিফটের মেঝেতে কত ঘাত উৎপন্ন করবে? এখানে দেখো ঘাতের যে একক দেওয়া আছে সেই এককটা দেখো কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ দেখো ভরবেগের একক। অ্যাকচুয়ালি এখানে ঘাত বলতে তোমার বলের ঘাত ক্যালকুলেশন করতে বলেছে। আর আমরা জানি বলের ঘাত সেটা সমান কি হয়, বস্তুর ভরবেগের পরিবর্তন, বা বলের ঘাত সমান আমরা জানি বল ইনটু সময়। তাহলে দেখো এখানে আমরা একটা ফার্স্টে কি করব, লিফট অঙ্কন করব। এটা একটা তুমি ধরে নাও লিফট। এবার লিফটের যে মেঝে সেখান থেকে ছাদের যে উচ্চতা, এই যে টোটাল উচ্চতা এটা হচ্ছে কত, 3 মিটার। ঠিক আছে, দেখো লিফটটা যে ত্বরণ নিয়ে নামছে সেই ত্বরণটা হচ্ছে এর মান বলে দিয়েছে কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো লিফট থেকে যদি একটা পেরেক খুলে পড়ে যায় তাহলে সেই পেরেকটা কত ত্বরণ নিয়ে নামবে? সেই পেরেকটা নামবে জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত ত্বরণ নিয়ে। তাহলে দেখো পেরেকটা নামছে জি ত্বরণ নিয়ে আর লিফটটা নামছে এ ত্বরণ নিয়ে। তাহলে এখানে লব্ধি ত্বরণ কী হবে? কারণ দেখো পেরেকটা যখন নামবে, পেরেকটা জি ত্বরণ নিয়ে, লিফটটাও নামবে, তাহলে এখানে রিলেটিভ অ্যাক্সেলারেশন বা আপেক্ষিক ত্বরণ সেটা যদি আমরা এ ড্যাশ ধরে নিই তাহলে এ ড্যাশের ভ্যালু দেখো হবে জি মাইনাস কত এ, এটা সমান আসবে 10 মাইনাস 4, এটা সমান কত 6। এটা হচ্ছে তাদের আপেক্ষিক ত্বরণ। এবার দেখো যখনই ছাদ থেকে ওই পেরেকটা খুলে পড়ে গেল, তার শুরুতে যে ভর সে ভরটা কত, শুরুতে যে বেগ সে বেগটা কত, 0। তাহলে পেরেকের ইনিশিয়াল যে ভেলোসিটি ইউ সেটা কত, 0। আর সে কতটা ত্বরণ নিয়ে পড়েছে দেখো, এই রিলেটিভ ত্বরণ যেটা সেটা আমরা ক্যালকুলেশন করব। এবার পেরেকটা যখন এখান থেকে এই লিফটের মেঝেতে পড়লো সে কতটা দূরত্ব অতিক্রম করলো, 3 কত বলেছে, মিটার। দেখো একটা সমীকরণ আমরা জানি এস এটা সমান ইউটি প্লাস কি হয়, হাফ এটি স্কোয়ার। এই সূত্রটা আমরা পেরেকটার ক্ষেত্রে বসাবো। তাহলে ওই 3 মিটার যে ডিস্টেন্স সেটা পড়তে কতটা সময় লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আচ্ছা, এস এর ভ্যালু দেখো এটা কত, 3। ইউ এর ভ্যালু কত আছে, ইউ এর ভ্যালু 0 ইন্টু এটা দেখো হাফ। আচ্ছা এখানে এটা প্লাস প্লাস দেখো এটা হলো হাফ, আর রিলেটিভ ত্বরণ যেটা তার ভ্যালু আমরা কত পেয়েছি, 6 ইন্টু কত, টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা টি স্কোয়ারের ভ্যালু পেয়ে যাব। তাহলে এইটা যদি আমরা কাটি তাহলে কত, 3। তাহলে এই 3 দেখো কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি টি স্কোয়ার এটা ইকুয়াল টু 1। তাহলে টি ইকুয়াল টু সেটাও কত হবে, 1। আমরা কি ক্যালকুলেশন করব? আমরা ক্যালকুলেশন করব বলের ঘাত। তাহলে এখানে দেখো এই প্রযুক্ত যে ঘাত বা বলের ঘাত এটা সমান আমরা কি জানি, বল ইনটু সময়। এখানে দেখো বল যেটা তার জায়গায় আমরা লিখছি এম ইন্টু কত, এ ড্যাশ, আর সময়ের জায়গায় টি। ওখানে ওর যে ভর সেটা বলে দিয়েছে দেখো 10 গ্রাম। তাহলে এটা দেখো 10 বাই কত, 100, আর এ ড্যাশের ভ্যালু দেখো দেওয়া আছে কত, 6, আর টি এর ভ্যালু আমরা কত পেয়েছি, 1। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এটা যদি কেটে দিই তাহলে এটা সমান কত অ্যান্সার আসছে। আচ্ছা এখানে ভরের ভ্যালু এটা 1000 হবে, কারণ গ্রামকে কেজিতে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। এই শূন্য কেটে গেল, তাহলে 6 বাই কত, 100, এটা সমান 0.06। তাহলে এটাই হবে
ওই বস্তুটার উপরে প্রযুক্ত ঘাত বা বলের ঘাত কী হবে 0.06 কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ অপশান ডি হচ্ছে দেখো এখানে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, বাইরে থেকে ঠেলে কোনো সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার উপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ হবে। দেখো বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো একটা সাইকেলের চাকার গতিবেগ কী করা হচ্ছে, বৃদ্ধি করা হচ্ছে। তাহলে দেখো যখনই গতিবেগ বৃদ্ধি করা হবে সাইকেলের চাকাগুলো কি সামনে যাওয়ার চেষ্টা করবে দুটো চাকায়, তাহলে ওই চাকাতে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা কি পিছনের দিকে। আমরা জানি যে ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির বিপরীত অভিমুখে কাজ করে। তাহলে যেহেতু এখানে বেগ বৃদ্ধি করা হচ্ছে তাহলে দুটো চাকাতে বল যেটা কাজ করবে সেটা পিছনের দিকে। এই কোশ্চেনটা এর আগেও আমরা দেখেছিলাম। আর যদি ধরো সাইকেলকে থামানোর চেষ্টা করা হয় তাহলে তখন দুটো মানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা কোন দিকে হবে, সামনের দিকে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে 20 নাম্বার, এটা আমরা দেখব। দেখো কি বলেছে, ভূপৃষ্ঠে 14 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি বস্তু ঘর্ষণজনিত বাধার ফলে 50 মিটার পথ অতিক্রম করে থেমে যায়। বস্তু ও ভূপৃষ্ঠের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হবে। আচ্ছা, এখানে দেখো প্রাথমিক বেগ যদি আমরা দেখি ইউ, সে প্রাথমিক বেগের ভ্যালু কত, 14 মিটার পার সেকেন্ড। আর লাস্টে কী হয়েছে, থেমে যায় অতিক্রম করে। আচ্ছা, এসের ভ্যালু দেখো বলে দিয়েছে 50 মিটার, আর ভি এর ভ্যালু কত, 0। তাহলে দেখো এই যে সমীকরণটা বা এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো থেকে আমরা কিন্তু তার মন্দন যেটা সেটা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। আমরা কি জানি, ভি স্কোয়ার এটা সমান ইউ স্কোয়ার মাইনাস 2as হয়। কেন মাইনাস হলো, কারণ ও আস্তে আস্তে থেমে গেছে, মানে তার বেগ কী হয়েছে, কমেছে, মানে রিটার্ডেশন বা মন্দন হয়েছে। তাহলে এখানে দেখো এটা 0 তার স্কোয়ার, এটা 14 ইন্টু 14, এটা 196 হবে। তাহলে 2 ইন্টু এ ইন্টু এসের ভ্যালু কত, 50। তাহলে এটা যদি এই দিকে নিয়ে এসে একবারে এ ক্যালকুলেশন করি তাহলে 14 ইন্টু 14 বাই 2 ইন্টু 50 এটা আসবে। আচ্ছা, এবার এটাকে যদি আমরা কাটি তাহলে এটা দেখো কত আসবে, 7। এটাকে 2 দিয়ে কাটলে 7, আর এটা 2 দিয়ে কাটলে 25। তাহলে 49 বাই কত, 25। এটা কি পেলাম আমরা, মন্দন। এবার দেখো এর যে মন্দনটা সৃষ্টি হয়েছে সে মন্দনটা কিসের জন্য হয়েছে, ঘর্ষণ বলের জন্যে। তাহলে ওই যে বস্তুটার উপরে ঘর্ষণ বল যেটা কাজ করে সেটা আমরা জানি কি হয়, মিউ এম জি। তাহলে এই মিউ এম জি এটা সমান নিশ্চয়ই কী হবে, এম এ হবে, তাই তো। মিউ এম জি সমান কত, এম এ। তাহলে এখান থেকে মিউ সমান যদি আমরা ক্যালকুলেশন করি সেটা দেখো আসবে এ বাই জি। এর আগেও দেখো এই ক্যালকুলেশন কিন্তু আমরা দেখেছিলাম। আচ্ছা, এর যে ভ্যালু সেটা আমরা কত পেয়েছি, 49 বাই 25। আর জি এর যে ভ্যালু, সেই জি এর ভ্যালু যদি ধরো আমরা 10 ধরে নিই। আচ্ছা, জি এর ভ্যালু 9.8ই ধরো, দেখো 9.8। তাহলে এই 49কে যদি 9.8 দিয়ে কাটা হয় তাহলে এটা কত আসবে, 5। তাহলে অ্যাকচুয়ালি কত আসবে, 1/5। দেখো এটাকে কাটলে কত, 5। তাহলে 1/5 এটা কার ভ্যালু, মিউ এর ভ্যালু। তাহলে মিউ ইকুয়াল টু 1/5, এটা সমান আসবে 0.2। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ যেটা সেটাই ক্যালকুলেশন করতে বলেছে আমাদেরকে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর যে ভ্যালু সেটা কত আসবে, 0.2। আর আমরা জানি ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশান এর কোনো কি নেই, ইউনিট নেই, ওই জন্য জাস্ট ওটা একটা নাম্বার, ওই জন্য 0.2 এটা হবে অ্যান্সার। তারপরে 21 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একটি এম ভরের বস্তু নততলে সাম্য অবস্থায় আছে। ওই নততলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নততলটি অনুভূমিকের সঙ্গে ড্যাশ কোণ করে আছে। আচ্ছা, এই প্রবলেমটা দেখো এর আগেও আমরা করেছি। তাহলে এটা একটা নততল, সেই নততলের আমরা ধরে নিচ্ছি নতিকোণ যেটা সেটা থিটা,
বা যে কোণটা করে আছে সেটা থিটা। নততলের উপরে এখানে একটা বস্তু রাখা আছে, আমরা জানি বস্তুটার যে ওজন mg সেটা নিচের দিকে কাজ করে, এই বরাবর ওজনের একটা উপাংশ থাকবে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা, তাহলে ওজনের উপাংশ এটা আসবে mg cos থিটা আর এই দিকে হবে mg sin থিটা, তাই তো? আচ্ছা, এইবার দেখো এই দিকে তার একটা লম্ব প্রতিক্রিয়া বল বা নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করবে, আর এই দিকে ঘর্ষণ বল মিউ এন, সেটা সমান কথা হবে মিউ mg cos থিটা। এবার যেহেতু টোটাল সংস্থাটা কি সাম্যাবস্থায় আছে, তাহলে ওই এনের ভ্যালু mg cos থিটা আর mg sin থিটা সমান মিউ এন, এটা আসবে। দুটোকে যদি আমরা সমান করে দিই তাহলে এখান থেকে দেখো mg sin থিটা এটা সমান কি আসবে মিউ mg cos থিটা। তাহলে এখান থেকে দেখো mg কেটে যাচ্ছে, সাইন থিটার নিচে যদি একবারে আমরা cos থিটা নামিয়ে দিই তাহলে ট্যান থিটা এটা সমান মিউ, তাহলে থিটা সমান কি আসবে ট্যান ইনভার্স অফ মিউ। তাহলে ওইটা অনুভূমিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটা কত হবে ট্যান ইনভার্স অফ মিউ। ট্যান ইনভার্স অফ মিউ মানে দেখো অপশান এ যেটা সেটা হবে সঠিক। আচ্ছা, এরপরে 22 নম্বরের যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, প্রদত্ত কোনটি অলিক বল। এটা আশা করছি সবাই জানো যে অপকেন্দ্র বল যেটা সেটাকে কি বলা হয় অলিক বল বলা হয়, কারণ অপকেন্দ্র বলের যে উৎস তাকে কি খুঁজে পাওয়া যায় না, ওই জন্য এটাকে বলা হয় কি অলিক বল। যেমন কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে সবসময় তার বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার কি প্রবণতা থাকে, সেই বাইরের দিকে তার একটা বল কাজ করে, সেই বলটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। সেই অপকেন্দ্র বলটাকে বলা হয় কি অলিক বল। বা দেখো আমরা যখন বাসে বৃত্তাকার পথে মানে বাসে সোজা রাস্তায় যেতে যেতে যখন কোনো একটা বৃত্তাকার পথে টার্ন নিই তখন দেখবে আমরা কি হয় ওই বৃত্তপথের যে বাইরের দিক সেই বাইরের দিকে কি হেলে পড়ি। তাহলে এই যে বাইরের দিকে আমরা হেলে পড়ছি এখানে নিশ্চয়ই বাইরের দিকে কি একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সটা হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। এবার এখানে কথা হচ্ছে যে এই ফোর্সটা অ্যাপ্লাই করলো কে বলটা প্রয়োগ করলো যে যার জন্য আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, তার উৎসকে কি খুঁজে পাওয়া যায় না, ওই জন্য এটাকে বলা হয় কি অলিক বল, সেন্ট্রিফিউগাল ফোর্স বা ফিকটিসিয়াস ফোর্স। বোঝা গেল? আচ্ছা, তারপরে 23 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, অনুভূমিক রাস্তায় 150 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে নিরাপদে বাঁক নেওয়ার জন্য কোনো গাড়ির সর্বোচ্চ বেগ কত হতে পারে ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে। আমরা জানি কোনো একটা গাড়ির বৃত্তাকার পথে সর্বোচ্চ বেগে বাঁক নেওয়ার জন্যে যে ম্যাক্সিমাম ভেলোসিটি বা সর্বোচ্চ বেগ ভি এটা সমান কি জানি √OF মিউ আর জি, এটা হচ্ছে ফর্মুলা। মিউটা হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক, আরটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো √OF মিউ এর ভ্যালু 0.6, আর এর ভ্যালু 150, আর জি এর ভ্যালু আমরা যদি 10 বসাই তাহলে এটা দেখো দশমিক তুললে 10 কেটে গেল, তাহলে এটা মানে √OF কত 900, তাহলে এটার সমান কত আসবে 30, তাহলে এটার অ্যান্সার আসবে 30 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো অপশান বি যেটা সেটা হবে সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব 24। দেখো কি বলেছে, এফ সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ নিউটন বলের ক্রিয়ায় একটি কণা r1 সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ মিটার অবস্থান থেকে r2 সমান 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মিটার অবস্থানে যায়, এই সরণে কণাটির উপর বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত। যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখি। এফ সমান দেওয়া আছে, এফ এটা সমান আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর দেখো r1 অবস্থান থেকে কোথায় গিয়েছে r2 অবস্থানে, তাহলে এখান থেকে আমরা বস্তুটা সরণ ক্যালকুলেশন করে নেব। তাহলে সরণ এস এটার সমান কি হবে r2 মাইনাস r1, r2 ভ্যালু থেকে r1 বাদ দাও
এটা 2i ক্যাপ আছে, ওখান থেকে i ক্যাপ বাদ দাও, তাহলে এটা কি হলো i ক্যাপ। এটা কি আছে 4j ক্যাপ, সেখান থেকে 2j ক্যাপ বাদ দাও, তাহলে প্লাস 2j ক্যাপ। এবার দেখো ওয়ার্ক ডান w, এটা সমান আমরা জানি f ভেক্টর ডট s ভেক্টর, তাহলে দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, মাঝখানে ডট i ক্যাপ প্লাস 2j ক্যাপ। দেখো তোমরা এই কোশ্চেনগুলো দেখার সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করতে পারবে। এইভাবে দেখো এগুলোকে খাতায় না লিখেও করা যায়। এফ দেওয়া আছে আর আর ভেক্টর এস ভেক্টরটা ক্যালকুলেশন করে নেবো, r2 থেকে r2 থেকে r1টা বিয়োগ, তাহলে ওখান থেকে এস চলে আসবে আর এসের আর এফ এর ডট প্রোডাক্ট করলেই হবে। তাহলে দেখো এখান থেকে ডাব্লু এফ, এই ডাব্লু সমান কী আসছে এখানে দেখো এটা 2 আর এটা জে ক্যাপের এখানে 3 আর ওখানে 2 গুণ করলে 6, তাহলে এটা সমান কত 8 জুল। বুঝে গেল? তাহলে এটা সঠিক উত্তর হবে কোনটা 8 জুল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সহজ। এরপরে 25-এর যেটা আছে দেখো কি বলেছে, যদি কোনো কণার ভর, বেগ ও রৈখিক ভরবেগ যথাক্রমে এম, ভি এবং পি হয় তবে তার গতিশক্তি হবে। দেখো 25 আমরা জানি গতিশক্তিকে কী দ্বারা প্রকাশ করেছে। আচ্ছা গতিশক্তি আমরা কে ধরে নিই, তাহলে কে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 1/2 এম স্কোয়ার ভি স্কোয়ার বাই কত এম। দেখো এখান থেকে কে এটা সমান উপরে এম ভি মানে কি হয় পি হয় ভরবেগ, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার এটা মানে দেখো পি স্কোয়ার বাই নিচে কত হয়ে গেল 2m, তাহলে কে এটা সমান কত হবে পি স্কোয়ার বাই 2m। তার মানে দেখো অপশান এ যেটা এটা হবে সঠিক উত্তর। আচ্ছা তারপরে যে কোশ্চেনটা আছে দেখো বলেছে সরল রেখায় চলমান সমভরের দুটি বস্তুর মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘাত হলে বস্তু দুটি বলেছে স্থির অবস্থায় থাকবে, পরস্পরের সঙ্গে আটকে যাবে, একই বেগে বিপরীত দিকে চলতে শুরু করবে, বেগ বিনিময় করবে। আচ্ছা এটা একটু ভালো করে শুনে নাও যে দুটো বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে আগে আমরা জানবো যে স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশনটা কি। দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে যে সংঘর্ষে কোনো বস্তু বা বস্তু সংস্থার ভরবেগ এবং শক্তি সংরক্ষিত থাকে, সেই সংঘর্ষটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন। দেখো আমরা জাস্ট একটা জেনারেল ইকুয়েশন করব। ধরো m1 ভরের একটা বস্তু u1 বেগে যাচ্ছে আর এখানে m2 ভরের একটা বস্তু এটা u2 বেগে যাচ্ছে। ঠিক আছে, তুমি ধরে নাও u1 এটা গ্রেটার দ্যান কত u2। তাহলে যখন এদের মধ্যে সংঘর্ষ ঘটবে, যেহেতু দেখো এ একটু বেশি বেগ নিয়ে যাচ্ছে ও কম, তাহলে একটা সময় এ গিয়ে কী করবো ওকে ধাক্কা দেবে। ধাক্কা লাগার পরে তুমি ধরে নাও m1 ভরের যে গতিবেগ সেই গতিবেগটা v1 আর m2 ভরের বস্তুটার যে গতিবেগ সেই গতিবেগটা কত হলো v2। ঠিক আছে, এবার যেহেতু এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে তাহলে 1 নাম্বার দেখো m1 u1 প্লাস m2 u2 এটা সমান হবে m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ সংঘর্ষের আগে ওই সংস্থাটার মোট ভরবেগ আর সংঘর্ষের পরের যে মোট ভরবেগ সেই দুটো পরস্পর কী হবে সমান হবে 1 নাম্বার। আর 2 নাম্বার হবে গতিশক্তি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার এটা সমান হবে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। অর্থাৎ সংঘাতের আগে বা সংঘর্ষের আগে মোট গতিশক্তি আর পরের মোট গতিশক্তি কী হবে সমান হবে। যদি এই দুটো কন্ডিশন ফুলফিল করে তবেই তাকে আমরা বলবো কি স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার এখানে যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটেছে তাহলে এই দুটো কন্ডিশন এখানে কি বজায় থাকবে। এবার এই দুটো সমীকরণ যদি সমাধান করা হয়
তাহলে এই সংঘর্ষের পরে কণাটার যে বেগ v1 এর মানটা একটু ভালো করে মনে রাখবে। সে মান হবে v1 সমান m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু এখানে e1 প্লাস এটা আসবে 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু এখানে কি u2। এটা হবে কার ভ্যালু? এটা হবে v1 এর ভ্যালু। আর v2-র যে ভ্যালু বা ইকুয়েশান সেটা আসবে, দেখো v2-র ইকুয়েশান আলাদা করে মনে রাখার দরকার নেই, এইটা থেকে চলে আসবে। জাস্ট এই সমীকরণটায় m1-এর জায়গায় m2 আর u1-এর জায়গায় u2 বসিয়ে দিলে যেটা হবে সেইটা। তাহলে দেখো এখানে m1-এর জায়গায় আমরা কী করব? m2, তাহলে m2 মাইনাস m1 বাই এটা দেখো যেটাই বসাও না কেন একই থাকবে, m1-এর জায়গায় m2 আর m2-র জায়গায় m1 বসাও, m1 প্লাস m2 হবে। আর এটা কি হবে? এইটা হবে u2 প্লাস এটা হবে 2 m1 বাই m1 প্লাস কত? m2 ইন্টু এখানে কী হবে? u1। এই সমীকরণ দুটো ভালো করে মনে রাখবে। এবার দেখো এই যে কোশ্চেন, সেই কোশ্চেনে বলা আছে বস্তু দুটোর ভর কি সমান, মানে m1 আর m2 সমান। তাহলে এখানে দেখো m1 আর m2 যদি সমান হয় তাহলে এই পার্টটা দেখো এমনি 0 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো v1-এর যে ইকুয়েশান, তাহলে এখানে কি আসবে? দেখো 2 ইন্টু m2 আর নিচে তুমি m1-এর জায়গায় m2 লেখো, তাহলে এটাও 2m2 হয়ে গেল ইন্টু এখানে দেখো কত u2, এটা u2। তাহলে এটা কেটে গেলে v1-এর ভ্যালু দেখো কি হয়ে গেল? u2। ঠিক একই রকমভাবে v2-র ভ্যালু যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এটা কি হবে? u1। অর্থাৎ দেখো ধাক্কা খাওয়ার আগে m1 ভরের যে বস্তু তার গতিবেগ কত ছিল? u1। পরে ওর গতিবেগ ছিল কত? u1। সেটা দেখো ওর ধাক্কা খাওয়ার পরে যে বস্তুটার গতিবেগ সেটা হয়ে গেছে। এখানে দেখো প্রথমে ওই বস্তুটার যে গতিবেগ সেটা কি ছিল? u1, m1 ভরের। আর m2 ভরের যে বস্তুর গতিবেগ সেটা কত? u2। এবার m1 ভরের যে বস্তু তার পরের যে গতিবেগ v1 সেটা দেখো প্রথমটার যে গতিবেগ u2 তার সঙ্গে কি সমান। আর m2 ভরের পরের গতিবেগ v2 দেখো প্রথম বস্তুটার যে প্রাথমিক গতিবেগ সেটার সঙ্গে কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। অর্থাৎ বস্তু দুটো তাদের যে গতিবেগ বা বেগ সেটা কি করবে? বিনিময় করবে। তাহলে এটা সঠিক উত্তর হবে বেগ বিনিময় করবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কনসেপ্ট। তাহলে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, বস্তু দুটোর ভর সমান হয়, তাহলে সংঘর্ষের পরে তারা কি করবে? বেগ বিনিময় করবে। অর্থাৎ m1 ভরের যে বস্তুটার গতিবেগ সেটা m2 পাবে আর m2টা m1 পাবে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে সেটা আমরা চলে যাব, সেটা হচ্ছে 27 নাম্বার। দেখো কি বলেছে। 1 কেজি ভরের একটি বস্তু সময়ের সঙ্গে পরিবর্তনশীল f সমান 2t i ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ নিউটন বলের ক্রিয়ায় গতিশীল, যেখানে i ক্যাপ এবং জে ক্যাপ হলো যথাক্রমে x অক্ষ ও y অক্ষ বরাবর একক ভেক্টর। তারপরে কি বলেছে? t সময়ে এই বল দ্বারা প্রযুক্ত ক্ষমতা কথা। আচ্ছা, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো। তাহলে এখানে বল দেওয়া আছে যে সেখান থেকে কি ক্ষমতা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, ক্ষমতার ইকুয়েশন আমরা কি জানি? দেখো ক্ষমতা P এটা সমান আমরা একটা জানি W/T হয়। ক্ষমতা এটা সমান কি হয়? W/T একটা, আর ক্ষমতা P এটা সমান হচ্ছে F.V, দুটোই হয়, তাই না? এবার দেখো এখানে যেহেতু বল দেওয়া আছে, এই বলের সমীকরণ থেকে যদি আমরা বেগের সমীকরণটা ক্যালকুলেশন করতে পারি, যে সেই বেগ আর বলের যদি আমরা ডট প্রোডাক্ট করতে পারি, তাহলে দেখো এটা যেটা পাওয়ার বা ক্ষমতা সেটা পেয়ে যাব। আচ্ছা, বল দেওয়া থাকলে কিভাবে সেখান থেকে বেগ ক্যালকুলেশন করা যায় সেটা একটু ভালো করে দেখো। আচ্ছা, এইটা পিটা হচ্ছে কি? পাওয়ার। বোঝা গেল? আচ্ছা দেখো, আমরা নিউটনের সেকেন্ড ল পড়েছি যে এফ ভেক্টর এটা সমান জানি dp/dt। আচ্ছা, এখানে পিটা কি? পিটা হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম।
দেখো এটাকে আবার এইভাবে লিখতে পারি এফ ভেক্টর পি মানে এম ইন্টু ভি, এম যেহেতু ধ্রুবক বাইরে চলে আসলো, এখানে দেখো আমরা লিখতে পারি ডিভি বাই কত ডিটি, এটা লেখা যাবে অবশ্যই। এবার এই যে ইকুয়েশান সেখানে দেখো ভরের মান কত বলে দিয়েছে, বা এই কোশ্চেনে ভরের মান বলেছে 1। তাহলে দেখো এখান থেকে এফ ভেক্টর এটা সমান এটা 1 লিখে দাও, তাহলে এটা দেখো ডিভি বাই কত ডিটি, এটা হয়ে গেল। আচ্ছা এফের যদি সমীকরণটা বসাই, দেখো কি আছে 2t i ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ, কোনাকুনি গুণ করে দিচ্ছে, এটা লিখে দিলাম ডিটি আর ডান দিকে এইদিকে ডিভি দিয়ে দুই দিকে এবার আমরা কি করব ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো প্রথম যেটা এর ইন্টিগ্রেশন করলে কি হবে 2t স্কোয়ার বাই কত 2, এখানে আই ক্যাপ, পরেরটা দেখো 3t কিউ বাই 3, এখানে জে ক্যাপ, আর ডান দিকে দেখো কি হয়ে গেল ভি ভেক্টর, এটা আসবে। ইন্টিগ্রেশনের যে রুলস সেই রুলসটা মনে রাখবে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ারে এন ডিএক্স, এটা সমান হয় এক্স টু দি পাওয়ারে এন প্লাস 1 বাই কত এন প্লাস 1। এই রুলসটা এখানে কি আমরা বসিয়েছি, এখানে দেখো টি এর পাওয়ারে 1 আছে, তাহলে 1 প্লাস 1 মানে 2, আর এটা দেখো 3t স্কোয়ার আছে মানে 3t কিউ বাই কত 3, তাহলে আলটিমেট দেখো এখান থেকে ভি ভেক্টর এটা কত আসছে টি স্কোয়ার আই ক্যাপ প্লাস 3 কেটেই যাচ্ছে, তাহলে এটা সমান দেখো আসবে টি কিউ জে ক্যাপ। আর আমাদেরকে কী ক্যালকুলেশন করতে বলেছে ক্ষমতা পি, তাহলে দেখো ডট প্রোডাক্ট করে দেবো, এফ এর ইকুয়েশান যেটা দেওয়া আছে 2i ক্যাপ 2t i ক্যাপ 2t i ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ, মাঝখানে ডট দিয়ে যে ভি ভেক্টরটা আছে দেখো এটা কি আছে টি স্কোয়ার আই ক্যাপ প্লাস টি কিউ জে ক্যাপ, এটা এবার যদি ডট প্রোডাক্ট করি তাহলে এটা দেখো টি স্কোয়ার, এখানে টি আছে আর এখানে আগে একটা 2, তাহলে 2t কিউ প্লাস এটা কি আসবে 3t টু দি পাওয়ারে দেখো কত 5, তাহলে এইটাই হবে ক্ষমতা। আর ক্ষমতার যে একক সেটা আমরা কি জানি ওয়াট, তাহলে 2t কিউ প্লাস 3t টু দি পাওয়ার 5, এটা হবে অ্যান্সার। দেখে নিই আমরা কি আছে অপশানে। আচ্ছা 2t কিউ প্লাস 3t টু দি পাওয়ার কত 5, তার মানে দেখো এই অপশান সি যেটা এটা কিন্তু অপশান উত্তর হবে 2t কিউ প্লাস 3t টু দি পাওয়ার 5, হ্যাঁ এইটা বোঝা গেল। আচ্ছা এরপরে 28 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, কোশ্চেনটা আগে আমরা একবার শুনে নিই। দেখো এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে এবং কণাটি উলম্ব বৃত্তপথে ঘুরছে, কণাটির সর্বনিম্ন বিন্দুতে বেগ √7gl হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে। আচ্ছা এখানে দেখো উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এটা ধরো একটা উলম্ব বৃত্তাকার পথ, ঠিক আছে, এটা কোশ্চেন নাম্বার হচ্ছে 28। উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে, আমরা ধরে নিচ্ছি এটা সেন্টার, সেই সেন্টারটা ও, আর এ যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ এখানে কি হবে এল হবে। এবার তুমি ধরে নাও একেবারে নিচের যে বিন্দু সেই বিন্দুতে কণাটার যে বেগ সেই বেগটাকে ধরে নিচ্ছি ইউ, যার ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে √7gl। এবার যখনই উলম্ব বৃত্তাকার পথে ঘুরবে আমরা জানি কণা যত উপরের দিকে উঠবে তার বেগ আস্তে আস্তে কমবে, এই উপরের বিন্দুতে আমরা বেগ যেটা সেটা ধরে নিচ্ছি কত ভি। এবার দেখো এখানে এই যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে সেটা উলম্ব বৃত্তাকার পথে, মানে অভিকর্ষ বলের মানে এখানে অভিকর্ষ বল একটা কি কাজ করবে। আর আমরা জানি এই রকম কেসের ক্ষেত্রে বা কোনো একটা বস্তু যদি অভিকর্ষের প্রভাবে উপর থেকে নিচে পড়ে বা নিচ থেকে উপরে ওঠে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে তার যে টোটাল এনার্জি অর্থাৎ টোটাল মেকানিক্যাল এনার্জি বলতে কাইনেটিক এনার্জি
প্লাস পোটেনশিয়াল এনার্জি তার ভ্যালু কী হয়, কনস্ট্যান্ট হয়। কনস্ট্যান্ট মানে প্রত্যেকটা বিন্দুতে এই কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যে যোগফল সেটা কী হবে, ইকুয়াল হবে। আচ্ছা, এখানে যখন কণাটা আছে তার যদি আমরা শক্তি দেখি, একটা স্থিতিশক্তি এটা U1, আর একটা দেখো কী হবে গতিশক্তি, এটা 12 mu²। আর উপরে যখন থাকবে তার যে স্থিতিশক্তি এটাকে আমরা ধরে নিচ্ছি U2, আর তার কাইনেটিক এনার্জি যেটা সেটা হচ্ছে 12 mv²। এবার এখানে দেখো অবশ্যই এই দুটো এনার্জির ভ্যালু কী হবে, সেম হবে বা ইকুয়াল হবে। আমরা দুটোকে কী করব, সমান করে দেব। তাহলে দেখো U2 প্লাস 12 mv² এটা সমান U1 প্লাস 12 mu² হবে। এটাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে কি আসবে, U2 মাইনাস U1 এটার সমান দেখো ডান দিকে 12 mটা যদি কমন নিয়ে নিই, এটা দেখো U² মাইনাস v², এটা লেখা যাবে। আচ্ছা, এখানে এই U2 মাইনাস U1 যেটা, অর্থাৎ দেখো এখানে থেকে এখানে উঠলো সেটার স্থিতিশক্তির পরিবর্তন। তাহলে দেখো এখান থেকে এখানে উঠলো তার স্থিতিশক্তির পরিবর্তন কত হবে, এখানে থেকে এই জায়গাটা উঠলো, মোট উচ্চতা দেখো সেটা কত 12, আর তার ভর যদি m হয় তাহলে স্থিতিশক্তির পরিবর্তন যেটা সেটা দেখো আসবে mg ইন্টু 12। আমরা এমনি স্থিতিশক্তি কি জানি, mg ইন্টু মাটি থেকে সে কতটা উচ্চতায় উঠেছে। এখানে স্থিতিশক্তির পরিবর্তন যেটা সেটা mg ইন্টু h, এই ফর্মুলায় যদি বসাই তাহলে দেখো mg h মানে উচ্চতা, এখানে কত হবে 12। তাহলে এটার সমান কত, 12 m, u এর ভ্যালু কত √7gl, তার স্কোয়ার করলে 7gl মাইনাস কত v²। এই v এর ভ্যালু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে mm কেটে গেল, এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো 4gl, এটা সমান আসবে 7gl মাইনাস v²। v²টাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে v² সমান দেখো 7gl মাইনাস 4gl, তাহলে v² সমান কত আসবে 3gl। তাহলে v এটা সমান √3gl। তাহলে ওই সর্বোচ্চ বিন্দুতে কণাটার যে গতিবেগ, সেই গতিবেগের মান যেটা আসবে সেটা কত, √3gl, এটা হবে অ্যান্সার। তাহলে দেখো কোনটা আছে, এখানে দেখো অপশান সি যেটা সেটা হবে দেখো সঠিক উত্তর। এটা একটা নতুন টাইপের দেখো এমসিকিউ, এরকম টাইপের এমসিকিউ এর আগের কোনো মডেল কোশ্চেন সেটা কিন্তু আমরা পাইনি। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে, m1 এবং m2 ভর সম্পন্ন দুটি বস্তুর মধ্যে দূরত্ব r, এদের ভরকেন্দ্র m1 বস্তুটি থেকে যে দূরত্বে অবস্থিত সেটি হলো। দেখো এর আগে আমি এটা কিন্তু বলে দিয়েছিলাম, থিওরি পড়ার সময় এটা আমি পড়িয়ে দিয়েছি, থিওরি পড়ানোর সময়। এখানে যে ভর, সেই ভরটা হচ্ছে m1, আর এখানে তুমি ধরে নাও আর একটা ভর আছে, এই ভরটা m2। আচ্ছা, এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা বলে দিয়েছে কত, r। দেখো যদি ভর দুটো সমান হয় তাহলে সেন্টার অফ মাসটা মিডিলে থাকবে। এবার ভর যদি সমান না হয় তাহলে মিডিলে থাকবে না। এবার যদি ধরো ভর কেন্দ্র এইরকম পজিশনে থাকে, এটা হচ্ছে সেন্টার অফ মাসের পজিশন, তাহলে m1 ভর থেকে সেটা তুমি ধরে নাও r1 ডিস্টেন্সে আছে, আর m2 থেকে কত r2 ডিস্টেন্সে আছে। তাহলে এর সমীকরণ কি হবে, এই r1 এর সমীকরণটা ভালো করে মনে রাখবে, অর্থাৎ m1 ভর থেকে সেন্টার অফ মাসের যে ডিস্টেন্স সেটা হচ্ছে অন্য যে ভরটা আছে সেই ভর ইন্টু ওই ভর দুটোর মধ্যবর্তী দূরত্ব বাই কী হবে, m1 প্লাস m2। আমাদেরকে এখানে এটাই ক্যালকুলেশন করতে বলেছে। যদি কোশ্চেনে এটাও থাকতো যে m2 থেকে কতটা দূরত্বে থাকবে, তাহলে m2 থেকে যে দূরত্ব r2 সেটা হবে m1 ইন্টু r বাই m1 প্লাস m2। এই ফর্মুলাটা মনে রাখবে, ম্যাথামেটিক্যাল প্রবলেম হলেও কিন্তু কাজে লাগবে। তাহলে দেখো এটার অ্যান্সার কী আসছে, m2r বাই m1 প্লাস m2, m2r। তার মানে দেখো অপশান এ যেটা সেটা কী হবে সঠিক উত্তর। ঠিক আছে, 30 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, দুটি কণা এ এবং বি উভয়ই প্রাথমিক অবস্থায় স্থির,
তারপরে কি বলেছে, পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। যে মুহূর্তে এ দ্রুতি ভি এবং বি এর দ্রুতি 2v হয় তখন ভরকেন্দ্রের দ্রুতি হবে। দেখো আমরা জানি বাইরে থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না হয় বা বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে কোনো বস্তু বা বস্তু সংস্থার ভরকেন্দ্র সেটা কী হবে, স্থির থাকবে। মানে হয় স্থির থাকবে, যদি গতিশীল হয় তাহলে সমবেগে কী হবে, গতিশীল হবে। তাহলে দুটো বস্তু আছে, ধরো একটা এখানে আর একটা এখানে, তাদের সেন্টার অফ মাস তুমি ধরে নাও এরকম পজিশনে আছে। তাহলে এ যদি এই দিকে যায়, এ এই দিকে আসে, তাহলে সেন্টার অফ মাস যেটা দেখো এখানে যে আসছে সে আর কিসের জন্য আসে, পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে। অর্থাৎ এক্সটার্নাল কোনো ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছে না। আর এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই যদি না হয় তাহলে সেন্টার অফ মাস দেখো প্রথমে যেহেতু স্থির ছিল তাহলে পরেও কী হবে, স্থির হবে বা স্থির থাকবে। দেখো দুটি কণা এ এবং বি উভয় প্রাথমিক অবস্থায় কি স্থির, তার মানে তাদের যে সেন্টার অফ মাস সেটাও কি স্থির ছিল, তাহলে পরেও কী হবে, স্থির থাকবে। কারণ হচ্ছে এখানে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয়নি। বোঝা গেল? আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো 31 কি বলেছে, একটি মসৃণ অনুভূমিক তলে রাখা 4m ভরের ব্লকের ওপর 2m ভরের আর একটি ব্লক রাখা আছে। ব্লকদ্বয়ের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5, নিচের ব্লকটিকে অনুভূমিক 8 mg বল দ্বারা টানা হলে ব্লকদ্বয়ের ভরকেন্দ্রের ত্বরণ হবে। আচ্ছা, এটার ফর্মুলা এর আগেও বলে দিয়েছিলাম আমরা, ত্বরণের ফর্মুলা হচ্ছে তোমার ওই প্রযুক্ত বল বাই কি, মানে মিউ এফ বাই কী হবে, m1 প্লাস m2, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা কি করব, জাস্ট ওই ফর্মুলাটা কি বসাবো দেখে নাও। আচ্ছা, ফর্মুলায় আমরা একটু অ্যাপ্লাই করি। তাহলে দেখো এখানে কি ক্যালকুলেশন করতে বলেছে, টানা হলে ব্লকদের ভর কেন্দ্রের যে ত্বরণ সেটা ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে ভর কেন্দ্রের ত্বরণের যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা যদি বসাই, আচ্ছা এটা হচ্ছে এ যে মিউ এম জি, এটা সমান হচ্ছে এফ বাই এম এফ বাই স্মল এম প্লাস কত, ক্যাপিটাল এম। দেখো এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা এর আগে আমি করিয়েছিলাম, সেই ফর্মুলাটা আমরা কি করব, এবার অ্যাপ্লাই করব। দেখো তাহলে এখানে এই যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। আর একটাও ফর্মুলা আছে শর্টকাট, সেই ফর্মুলাটা ইউজ করা যেতে পারে। দেখো এখানে বল যেটা প্রযুক্ত হয়েছে সেটা কত, 8 mg। আর দেখো এখানে মিউ যেটা বলেছে ওই বস্তুদ্বয়ের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমরা যদি ডাইরেক্ট এই ফর্মুলায় বসাই, ত্বরণ এ এটা সমান দেখো আমরা কি জানি, এফ বাই ফর্মুলা কী হয়, m1 প্লাস m2। দেখো আমরা এইখানে বল প্রয়োগ করছি, মানে টোটাল সংস্থাটা যাবে, এই মিউটা কী কাজে লাগবে, ওই 4m ভরের বস্তুর ওপরে ওই 2m ভরের যে বস্তু, সেই বস্তুটাকে থাকতে সাহায্য করবে। কিন্তু ত্বরণ যদি আমরা দেখি তাহলে ত্বরণ ডাইরেক্ট নিউটনস ল যেটা আমরা পড়েছিলাম সেই ফর্মুলাটা ইউজ করলেও হবে। তাহলে দেখো এখানে এ এটা সমান কী হবে, প্রযুক্ত বল বাই মোট ভর। প্রযুক্ত বল যেটা সেটা কত বলেছে, 8 mg। আর ভর দেখো একটা বলেছে 2m আর আরেকটাকে বলে দিয়েছে কত, 4m। তাহলে 8 mg বাই কত, 6m। ঠিক আছে, mm কেটে গেল। তাহলে এ সমান দেখো এটা কাটলে 2 দিয়ে 4 আর নিচেরটা 3। তাহলে এ সমান কত আসছে, 4/3g। এটা হবে উত্তর। দেখো এই অপশান ডি যেটা সেটা অ্যান্সার। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো 32 নম্বরের,
কি বলেছে 2,0,-3 বিন্দুতে প্রযুক্ত বল F সমান 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 6k ক্যাপ এর 2,-2, বিন্দু সাপেক্ষে উদ্ভূত ভ্রামক কত হবে? আচ্ছা, উদ্ভূত ভ্রামক মানে বলের ভ্রামক বা টর্কও বলতে পারো। বলের ভ্রামক দেখো আমরা তার রাশিমালায় জানি জি ভেক্টর, এটা সমান কি হয় আর ক্রস এফ। বলের ভ্রামককে আবার কি টর্কও বলা হয়। দেখো এই বিন্দুতে বলটা কাজ করছে আর এখানে এই বিন্দুর সাপেক্ষে আমাদেরকে কি তোমার বলের ভ্রামক ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে আরটা যদি আমরা দেখি তাহলে আর ভেক্টর দেখো এইটা থেকে এইটা আমরা বিয়োগ করব, তাহলে আর ভেক্টর পেয়ে যাবে কারণ বলটা এই বিন্দুতে কাজ করছে। তাহলে দেখো 2 - মানে দেখো কত হলো 0i ক্যাপ, আর এইটা থেকে এইটা বিয়োগ, তার মানে দেখো প্লাস কত 2j ক্যাপ, আর এইটা থেকে এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা দেখো আসবে -jk ক্যাপ, -3 - 2, তার মানে এটা +2 হয়ে গেল। তাহলে -3 সঙ্গে +2 যোগ করলে কত -1। আচ্ছা -1 এটা কে ক্যাপ হবে, -1 কে ক্যাপ। ঠিক আছে, এবার আমরা কি করব টর্ক বলের ভ্রামক ক্যালকুলেশন করব। জি ভেক্টর এটা সমান আর ক্রস এফ, ক্রস প্রোডাক্ট আমরা দেখব। তাহলে এখানে আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। ঠিক আছে, আর ভেক্টরের এটা দেখো আছে 0, এটা আছে 2 আর এটা -1। তারপরে এফ ভেক্টর ওখানে দেওয়া আছে, তাহলে একটা আছে 4, তারপর একটা 5, তারপর একটা কত -6। এবার দেখো তাহলে প্রথমে আই ক্যাপ দিয়ে এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ, তাহলে এটা দেখো কত আসছে, এটা আসবে 6 দোকানে 12, আর এটা দেখো মাইনাস, তার মানে এটা প্লাস হয়ে গেল +5, 5 একে 5, তারপরে মাইনাস দিয়ে জে ক্যাপ দিয়ে এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ, দেখো এটা 0 আর এটা মাইনাসে প্লাস কি হয়ে গেল 4। ঠিক আছে, তারপরে প্লাস দিয়ে আবার কি হয় কে ক্যাপ হয়, তাহলে কে ক্যাপ দিয়ে এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ। ঠিক আছে, তাহলে এটা দেখো 0 আর এটা মাইনাস কত 8, তাহলে এটাই করলে মাইনাস কি আসছে 7i ক্যাপ, ওটা -4j ক্যাপ, আর লাস্টেরটা -8k ক্যাপ। এই অপশানে আছে কি দেখো -7i ক্যাপ, -4j ক্যাপ, -8k ক্যাপ। তার মানে দেখো অপশান এ যেটা, এটার সঙ্গে আমাদের অ্যান্সার মিলছে, তার মানে এটাই হবে উত্তর। আচ্ছা, এরপরে 33 নম্বরে যে কোশ্চেনটা বলেছে দেখো কি আছে, একটি নিরেট গোলকের ভর m এবং ব্যাসার্ধ r, একটি ব্যাস সাপেক্ষে জড়তা ভ্রামক 2/5 mr², গোলকের স্পর্শক বরাবর অবস্থিত অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের মান কত? আচ্ছা, এটা গোলক, তার ব্যাস সাপেক্ষে যে জড়তা ভ্রামক এটা সমান বলে দিয়েছে কত 2/5 mr²। আর এই স্পর্শক সাপেক্ষে জড়তা ভ্রামক যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করব। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই, এটা সমান ফর্মুলা কি, তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক 2/5 mr² প্লাস কি হয় বস্তুটার ভর আর অক্ষ দুটোর মধ্যে দূরত্বের স্কোয়ার, এটা আসবে। তাহলে এটা সমান দেখো, এটা দেখো mr² কমন না, তাহলে 2/5 + 1, এটা লসাগু করে এ করলে দেখো কত আসবে 7/5 mr²। তাহলে এটা সঠিক উত্তর হবে 7/5 mr², অর্থাৎ অপশান ডি যেটা সেটা হবে সঠিক উত্তর। আচ্ছা, তারপরে কি বলেছে, টর্ক ও কৌণিক ভরবেগের সম্পর্কের মতো একই ধরনের সম্পর্ক হলো। আচ্ছা, টর্ক আর কৌণিক ভরবেগ, তাই তো, এটা সম্পর্ক কি, টর্ক টাউ, এটা সমান আমরা কি জানি ডিএল ভেক্টর বাই কি হয় ডিটি হয়। এরকম সম্পর্ক দেখো বল আর ভরবেগের মধ্যে আমরা পাই।
এটা হয় তোমার রোটেশনাল মোশনের ক্ষেত্রে, আর এটা লিনিয়ার মোশনের ক্ষেত্রে প্রযুক্ত বল এফ এটা সমান কী হয় dp/dt, তাই না? এখানে দেখো আমরা এর আগে পড়েছি থিওরিতে যে রৈখিক গতির ক্ষেত্রে বলের যে ভূমিকা কৌণিক গতির ক্ষেত্রে সেই ভূমিকা কে পালন করে? টর্ক। অর্থাৎ দেখো বাইরে থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না হয় তাহলে কোনো একটা বস্তু কোনো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হবে না। ঠিক একই রকমভাবে টর্ক অ্যাপ্লাই না হলে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ ঘটবে না। তাহলে এটা সঠিক উত্তর হবে এইটা। আচ্ছা, তারপরে 35 নম্বরের যেটা আছে দেখো লাস্ট কোশ্চেন কি বলেছে? 2 সেন্টিমিটার ব্যাস ও 20 গ্রাম ভরের একটি নিরেট গোলক গড়িয়ে গড়িয়ে 3 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে, এর মোট গতিশক্তির পরিমাণ। আচ্ছা দেখো আমরা জানি কোনো গোলক যদি গড়িয়ে গড়িয়ে যায় তাহলে তার টোটাল শক্তি হবে রৈখিক গতিশক্তি হাফ mv² প্লাস কি কৌণিক গতিশক্তি হাফ I⍵²। ঠিক আছে, এখানে ব্যাস বলে দিয়েছে, ভর বলে দিয়েছে, আর বেগ বলে দিয়েছে। তাহলে এইটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারবো 1/2 mv² প্লাস 1/2 নিরেট গোলক যেহেতু এটা 2/5 mr², আর এখানে ওমেগা মানে আবার দেখো v/r হয়, তাহলে v²/r², r² কেটে দাও, 2 কেটে দাও, এটা লসাগু করলে আসবে 7/10 mv²। এর আগেও দেখো এটা আমি বলে দিয়েছিলাম, থিওরি ক্লাসও আমি করে দিয়েছি। এই রোটেশনাল মোশন একটা ভিডিওতে সব ক্লাস কিন্তু মানে সব থিওরি কমপ্লিট করা আছে। যারা ওটা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে এখান থেকে সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এইবার জাস্ট আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে এটা হচ্ছে 7/10, আর এম এর ভ্যালু দেখো বলে দিয়েছে 20 গ্রাম, তাহলে এটা 20, আর ভি এর ভ্যালু 3। এটা দেখো সবই সিজিএসে আছে, তার মানে এটা কত হয়ে গেল 9। এই শূন্য কেটে গেল, তাহলে 7 দোকানে 9 দোকানে 18 আর 7 বা 7 × 18, তাহলে এটা সমান কত আসছে? 27 56 6 আর থাকলে কত 5, 7 × 7 আর 5 × 12, 126 যেহেতু শক্তি সিজিএস তার একক কি আর্ক, তাহলে অপশান বি হবে তোমার সঠিক উত্তর। এই হলো মডেল কোশ্চেন সেট 8-এর 18 থেকে 35 পর্যন্ত যে এমসিকিউ তার সলিউশন। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, না বুঝতে পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশানটাকেও অন করে রাখবে।